স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা আমরা যেহেতু আগে তড়িৎ চুম্বকত্ব শুরু করে দিয়েছি, তাই তড়িৎ চুম্বকত্বেরই কন্টিনিউয়েশন আমরা করব। তা এর আগের দিন আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসটায় আমরা মেনলি করেছিলাম বায়ো-সাভার্ট সূত্রের কিছু প্রয়োগ দেখেছিলাম। একটা দেখেছিলাম অসীম দৈর্ঘ্য বিশিষ্ট ঋজু তারের জন্য, তড়িৎবাহী তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয়। আরেকটা দেখেছিলাম একটা বৃত্তাকার তড়িৎবাহী লুপের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয়। তা স্টুডেন্টস, আমি আজকে এই বোর্ডেতে দেখতে পাচ্ছ দুটো ফর্মুলা, এই তিনটে ফর্মুলা লিখে রেখেছি। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। আমি একটু অ্যাজ এ হোল জিনিসগুলোকে একটু তোমাদেরকে একটু স্পেশালাইজ করে বলে দেওয়ার চেষ্টা করছি এই ফর্মুলাগুলোর ব্যাপার। এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম একটা অসীম দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎবাহী ঋজু তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয়, তার জন্য আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম। এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম μ0/4π × 2I/r। এটা আমরা করেছিলাম যেটা হচ্ছে কি বলবো, যেটা ফাইনাইট লেন্থের জন্য, মানে μ0/4π × 2I/r অসীম দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঋজু তারের জন্য। এইটা যেটা করেছিলাম এটা হচ্ছে আমার যে কোনো একটা ফাইনাইট লেন্থের জন্য, আর এটা হচ্ছে অসীমের জন্য, অসীম দৈর্ঘ্য বিশিষ্ট ঋজু তারের জন্য। আর এটা যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে অর্ধ অসীম যে কোনো তারের ক্ষেত্রে। এখন আমি একটু তিনটে ফর্মুলা যে লিখলাম, এই তিনটে ফর্মুলা আমি একটু বলে দিই। এই দুটো ফর্মুলা কোনো একটু মনে রাখবে, এটা অসীম দৈর্ঘ্য বিশিষ্ট ঋজু তারের জন্য, এটা হচ্ছে অর্ধ অসীম দৈর্ঘ্য বিশিষ্ট তারের জন্য। আচ্ছা, এখন এই যে ফর্মুলাটা, এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা যখন ডিরাইভ করেছিলাম তখন ছবিটার কথা একটু খেয়াল রাখবে। ছবিটায় আমরা যে তড়িৎবাহী তারটা নিয়েছিলাম, এটা তড়িৎবাহী তার ছিল। তার এখান থেকে আমরা এই পয়েন্টে ধরো আমরা চৌম্বক ক্ষেত্র বার করছি, এইটা আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। এখানে আমরা যে দুটো অ্যাঙ্গেল চুজ করেছিলাম না, θ1 আর θ2, সেটা এইভাবে নিয়েছিলাম। এখানে θ1 নিয়েছিলাম আর এইটা θ2 নিয়েছিলাম। ছবি দেখবে, এটা θ2 নিয়েছিলাম। এখন এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছি একটা ফাইনাইট লেন্থের জন্য, তা এই ফর্মুলাটা দেখবে কিছু কিছু বইতে, মানে অন্য বইতে এই ফর্মুলাটা একটু অন্যরকম আছে। তো সেখানের ফর্মুলাটা আর এই ফর্মুলাটার মধ্যে তফাৎটা কোথায়, আমি একটু দুটো ফর্মুলাকে একটু কম্বাইন করে দেবো। কম্বাইন করে দিয়ে আমাদের যেটা সুবিধা হবে সেটা আমরা ইউজ করব। তা যেহেতু আমরা এই অ্যাঙ্গেলটা θ1 আর এই অ্যাঙ্গেলটা θ2 দেখিয়েছি, তোমরা যে অন্য বইটা আছে, অন্য যে বই আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে এই ফর্মুলাটা ডিরাইভ করা আছে, একটু দেখে নেবে সেটা। তা আমি একটু সবগুলোকে একসঙ্গে নেওয়ার চেষ্টা করছি, আমি বোঝার চেষ্টা করছি কোন বইয়ের ফর্মুলাটা, এই বইয়ের ফর্মুলাটা এরকম পড়লাম, আবার কেউ বলবে যে আমি ওই বইতে ফর্মুলাটা এরকম পড়েছি বা এরকমভাবে ডিরাইভ করেছি। তা কেন দুটো ফর্মুলা দুটো টাইপের হচ্ছে সেটা নিয়ে আমি একটু বলবো। এটাই আলোচনার বিষয় আজকে প্রথম। তা দেখো, আমরা এখানে θ1 আর θ2 কোনটা ধরেছি একটু খেয়াল রাখবে ভালো করে, কোন অ্যাঙ্গেলটা ধরেছি। আর যে বইতে ওই ফর্মুলাটা অন্যভাবে আছে, কিভাবে আছে সেটা আমি পরে আসছি। তা সেই ফর্মুলাটা যখন ডিরাইভ করেছেন ওনারা, সেখানে অ্যাঙ্গেল দুটো ধরা হয়েছে, কিন্তু এই দুটো, এই একটা অ্যাঙ্গেল ধরা হয়েছে, এই একটা অ্যাঙ্গেল ধরা হয়েছে। সাপোজ এটা θ2 ধরা আছে, এটা θ1 ধরা আছে, অবভিয়াসলি এটা -θ1 ধরা আছে। এখন কোথায় কি ধরা হয়েছে না ধরা হয়েছে সেটা পরের ব্যাপার। আমি এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা নিয়ে একটা ফর্মুলা ডিরাইভ হয়েছে, সেই ফর্মুলাটা আমি এবার ফর্মুলাটা লিখছি। কি ডিরাইভ হয়েছে, μ0/4π × I/r sin θ1 প্লাস sin θ2। দেখবে এরকম ফর্মুলা আছে, এটা আছে অন্য বইতে, এটা একটা বইতে আছে, এটা একটা বইতে আছে। এখন ঘটনা হচ্ছে দুটো বইতে আমি তোমাদেরকে দুটো বইয়ের কোন ফর্মুলাটা, তোমরা বলবে কোন ফর্মুলাটা করব,
তোমাদের যেটা সুবিধা হবে সেই ফর্মুলাটা করবে। এখন আমরা এইভাবে প্রমাণ করলাম, তা আমি তো বলতে পারি যে তাহলে এই ফর্মুলাটা থেকে আমি কি এই ফর্মুলাটা আসতে পারি? হ্যাঁ পারি। সেটা কিভাবে আমি একটু দেখিয়ে দিই। ধরো আমি এই অ্যাঙ্গেলটা θ1 করেছি, আমি এই অ্যাঙ্গেলটা মনে করলাম α1, আর এই অ্যাঙ্গেলটা ধরলাম α2। তা যখনই আমি এই ধরনের ফর্মুলায় আসব, তখন আমি এই ফর্মুলাটাকে ওই অ্যাঙ্গেল দিয়ে রিপ্লেস করে দিয়ে ফর্মুলাটা কি আসে সেটা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে μ0/4π ইন্টু I/R, এই অ্যাঙ্গেলটা α1, আমার এখানে আছে θ1, আমি এটাকে ইন টার্মস অফ α1 লিখব। তাহলে কি লিখব? cos, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস θ1 প্লাস α1 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে α1 ইকুয়াল টু θ1 ইকুয়াল টু কত হবে? তাহলে 90 ডিগ্রি প্লাস α1 প্লাস θ1 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে θ1 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস α1, তাহলে 90 ডিগ্রি মাইনাস α1। তাহলে θ1 ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস α1, আবার মাইনাস cos θ2, cos θ2। এই θ2 এর জায়গায় এবার এটাকে আমি α2 টার্মসে লিখব। কি করে লিখব α2 টার্মসে? α2 টার্মসে এটাকে আমি কিভাবে লেখা যায়, এটাকে আমি, এটা 90 ডিগ্রি, তাহলে আমি এখানে লিখি 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস θ2 প্লাস α2 ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা α2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস θ2। তাই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমি বার করছি এখানে কি চাই না, θ2 ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস α2। তাহলে এটা হলো 90 ডিগ্রি প্লাস α2। তাহলে আমার হলো μ0/4π ইন্টু I/R সাইন α1, আর এখানে cos 90 প্লাস α2 মানে মাইনাস সাইন α2, তাহলে প্লাস সাইন α2। তো দেখো আমরা কিন্তু দুটো ফর্মুলাকে রিলেট করে দেওয়ার চেষ্টা করলাম। দুটো বইয়ের যেভাবে দুটো বই করা আছে আমরা সেটাকে একটা ফর্মুলেশনে রিলেট করলাম। তাহলে আমি করছি μ0/4π I/R সাইন α1 প্লাস সাইন α2। তাহলে তোমরা মনে রাখবে, যদি তোমরা α1 α2 বেসে করো তাহলে কিন্তু এই ফর্মুলাটা খেয়াল রাখবে, বা θ1 θ2 বেসে করো তাহলে তুমি এই ফর্মুলাটা খেয়াল রাখবে। এই ফর্মুলাটা বেসিক্যালি একই। আর যদি এই অ্যাঙ্গেলের বেসিসে আমি করি তাহলে এই ফর্মুলাটা খেয়াল রাখবো। এবার আমি একটু বলি কোনটা আমাদের পক্ষে সুবিধাজনক। আমি বলবো এটা সুবিধাজনক যদি আমরা এই ফর্মুলাটা নিই বা এই ফর্মুলাটা নিই। তাহলে আমাদের পক্ষে আমরা যে ধরনের ক্যালকুলেশন করব প্রবলেমসে, তাতে কিন্তু এটা নেওয়া আমাদের পক্ষে সুবিধাজনক। ওকে, তাহলে এটা সম্পর্কে আমরা আলোচনাটা বললাম। ওকে, তাহলে আমরা এখানে যে ব্যাপারটা দেখলাম, এরপর আমরা একটু বৃত্তাকার লুপে, যে তড়িৎবাহী বৃত্তাকার লুপের জন্য তার কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র হয় তার জন্য যে ফর্মুলাটা শিখেছিলাম সেটাকে একটু বোঝার চেষ্টা করি। তা সেটাকে একটু যেভাবে বুঝবো আমরা, সেটা হচ্ছে, পাশে আমি একটু লিখে দিই ফর্মুলাটা।
এটা সবগুলোই আমাদের অসীম দৈর্ঘ্য বিশিষ্ট তারের জন্য হলো। আর অসীম দৈর্ঘ্য বিশিষ্ট তারের জন্য যখন আমরা করব, তখন আমরা যে ইন্টিগ্রেশন পার্টগুলো করেছি তাতে নিশ্চয়ই দেখানো হয়েছে অর্ধ অসীম হলে কি হবে। সেই যে পার্টগুলো দেখানো হয়েছে ওখানে আমরা যখন একটা জিনিস একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে ধরো পয়েন্টটা এরকম বাইরে এই জায়গায় পয়েন্টটা মানে হচ্ছে সেটা অর্ধ অসীম, এবং এটা মানে কিন্তু সেখানে আবার অন্যরকম ব্যাপার চলে যাচ্ছে, সেটা আরও উপরে চলে যাচ্ছে, এর বাইরে কিন্তু আরও উপরে চলে যাচ্ছে পয়েন্টটা। এখন এখানে পয়েন্টটা যদি সরে এসে এরকম একটা জায়গায় থাকে তাহলে কি হবে? অর্থাৎ পয়েন্টটা যদি এই তারের লাইন বরাবর থাকে তখন এখানে চুম্বক ক্ষেত্রটা কত হবে সেটা কি করে নির্ণয় করবো আমরা? আচ্ছা, আমি কোন ফর্মুলা দিয়ে এক্ষেত্রে করলে আমার সুবিধা হবে সেটা একটু দেখি। ধরো আমি যে পয়েন্টটা নিয়েছিলাম প্রথমে, সেই পয়েন্টটা কোথায় ছিল না এখানে ছিল। সেখানে অ্যাঙ্গেলটা আমি কীভাবে হিসেব করেছিলাম? এইভাবে হিসেব করেছিলাম, এভাবে হিসেব করেছিলাম। সেখানে নিচেরটা হচ্ছে θ1, ওপরটা θ2, ওইভাবে করেছিলাম। এখন পয়েন্টটা সরে এসে এই জায়গায় দাঁড়ালো। আচ্ছা, আমরা অরিজিনালি যখন প্রমাণটা প্রথম অবস্থায় করলাম তখন অ্যাঙ্গেলটা আমরা কোনখানে চুজ করেছিলাম না, অ্যাঙ্গেলটা চুজ করেছিলাম এই রকম গিয়ে আমরা অ্যাঙ্গেলটা এইটা নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম θ1, এটা নিয়েছিলাম θ2, এইভাবে অ্যাঙ্গেল আমরা চুজ করেছিলাম। আচ্ছা, পয়েন্টটা যদি সরে এরকম জায়গায় চলে আসে তাহলে একটু ভাবো θ1 অ্যাঙ্গেলটা কত হচ্ছে, θ2 অ্যাঙ্গেলটাই বা কত হয়ে যাচ্ছে। আমার ফর্মুলা ছিল b = μ0/4π ইন্টু 2i/r ইন্টু cos θ1 মাইনাস cos θ2, যেটা খুশি নিয়ে করলেই হবে। আমি এটা নিয়ে করছি। যদি তাহলে এখানে যদি চলে আসে একটা লাইনের ওপর কোনো বিন্দুতে, অর্থাৎ যে পরিবাহী তারটা আছে সেই পরিবাহী তারের দৈর্ঘ্য বরাবর কোনো বিন্দুতে যদি আমরা চুম্বক ক্ষেত্র বার করতে চাই, এটা একটু স্পেশাল কেস, একটু ভালোভাবে দেখে রাখবে। এখানে তাহলে কত হবে, θ1 θ2 ভ্যালুটা কত হবে? আর দেখো θ1টা তো এই পয়েন্টটা যদি সরে এরকম একটা জায়গায় চলে আসে, θ1টা কত হয়ে যাচ্ছে আমার? θ1টা এখানে আমার হয়ে যাচ্ছে 0। অ্যাকচুয়ালি θ2টাও তো আমার এখানে হয়ে যাচ্ছে 0। তাহলে b কত হয়ে যাচ্ছে? θ1টাও 0 হয়ে যাচ্ছে, θ2টাও 0 হয়ে যাচ্ছে যদি পয়েন্টটা সরে এরকম একটা জায়গায় চলে আসছে। অ্যাঙ্গেল তো হচ্ছেই না, এখানেও অ্যাঙ্গেল হচ্ছে না, এখানেও অ্যাঙ্গেল হচ্ছে না, তাই θ1টাও 0, θ2টাও 0। cos 0 1, cos 0 1, that is 1 minus 1, তাহলে 1 মাইনাস, তাহলে θ1 = 0 ডিগ্রি, θ2 = 0 ডিগ্রি, তাহলে μ0/4π ইন্টু i/r cos 0 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি, যা হোক 1 মাইনাস 1 দুটোই 0। তাহলে যদি আমাদের কোনো পয়েন্ট তড়িৎবাহী তারের লেন্থ বরাবর হয়, দৈর্ঘ্য বরাবর হয়, তাহলে সেক্ষেত্রে তার ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে 0, এটা মনে রাখবে। তা নেক্সট দেখো, আমরা দেখি যেটা বৃত্তাকার লুপের যে ফর্মুলাটা দেখিয়েছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করব। বৃত্তাকার লুপের ফর্মুলাটা ছিল আমার হচ্ছে b = μ0/4π ইন্টু 2πi/r। একটা বৃত্তাকার লুপ যার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে সেটা বেরিয়েছিল আমাদের। আর ধরে নিই এরকমই যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হয়েছিল এটা। এই রেজাল্টটা সম্পর্কে কয়েকটা কথা বলবো এবার। সেটা হচ্ছে যে আমি যে এই যে বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করছি, এটা সিঙ্গেল লুপ হলে এই ফর্মুলা,
যদি এর n সংখ্যক পাক হয়, যদি n সংখ্যক পাক থাকে, তবে b ইকুয়াল টু মিউ 0/4 পাই ইন্টু 2 পাই ni/r। মনে রাখতে হবে এটা। আচ্ছা, এবার ধরো সব তারই বৃত্তাকার লুপ হবে, তার কি মানে আছে? ধরো কোনো তার এরকম অর্ধবৃত্তাকার লুপ, অর্ধবৃত্তাকার কোনো তার লুপ, ঠিক হচ্ছে না এটা, হয়তো অর্ধবৃত্তাকার কোনোটা তার, তার সেন্টার মানে এরকম একটা সেন্টারে আমি চৌম্বক ক্ষেত্র কি করে বার করব? হতে পারে তারটার সব পোর্শনটা আমি নিলাম না, এরকম একটা পোর্শন নিলাম, যার জন্য কেন্দ্রে আমি চৌম্বক ক্ষেত্র কত হয় কি করে বার করব? এরকম ধরনের কিন্তু প্রবলেম তোমাদের আসে। কাজেই জিনিসটা একটু সহজ করে আমরা যদি বুঝে নিই, তাহলে এত আমাদের মাথা খারাপ করতে হবে না। তা সহজ করে কিভাবে বুঝবো সেটা একটু বুঝি। এই ফর্মুলাটা যখন আমি ডিরাইভ করেছি, n সংখ্যক পাকের কথা থাক, একটা পাকই থাক, নিয়ে কাজ হোক। এই ফর্মুলাটা যখন আমি ডিরাইভ করেছি, তখন আমার সেটা ছিল বৃত্তাকার লুপ। আচ্ছা, বৃত্তাকার লুপ মানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 2 পাই কোণ উৎপন্ন করে, 2 পাই কোণ উৎপন্ন করে। তাহলে একটা বৃত্তাকার লুপ কেন্দ্রে উৎপন্ন করে 2 পাই কোণ। আচ্ছা, যদি অর্ধবৃত্তাকার লুপ হয়, অর্ধবৃত্তাকার হয় তারটা, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? না, পাই কোণ উৎপন্ন করে। তাহলে অ্যাজ এ ফর্মুলা আমার হবে b ইকুয়াল টু মিউ 0/4 পাই ইন্টু পাই i/r। ইন জেনারেল যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, যে কোনো দৈর্ঘ্যের তার, যে কোনো লুপ, যে কোনো অংশ তার পরিধি, সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে সেক্ষেত্রে b ইকুয়াল টু মিউ 0/4 পাই ইন্টু থিটা i/r। এটা মনে রাখবে, মনে রাখলেই সব কিছু করতে পারবে। যে কোনো ধরনের প্রবলেমস আসুক না কেন, সেগুলো সলভ করতে কিন্তু সবসময় পেয়ে যাবে। আর মানে ডিরেকশনটা সবসময় মনে রাখবে, কোন দিকে হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এর কেন্দ্রে প্রবাহ মাত্রা কোন দিকে, চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? না, বাইরের দিকে হবে। ক্লকওয়াইজ হলে কোন দিকে হবে? ভিতরের দিকে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারের মধ্যে দিয়ে যখন এইভাবে ফ্লো হচ্ছে, এখানে তুমি চুম্বক ক্ষেত্র বার করছো, উপর দিকে ফ্লো হচ্ছে, এখানে ডিএল নেবে, এদিকে আর ডিএল ক্রস আর আই ডিএল ক্রস আর, ডিএল হচ্ছে ওদিকে, আই ডিএল, আমি বলেছি আই এর ডিরেকশনটা একটু খেয়াল রাখবে। ডিএল ক্রস আর, এদিকে আর, এদিকে ভেক্টর, এদিকে ভেক্টর, ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, আর ডিএল আগে আর পরে। তো ডিএল ক্রস আর যখন করবে, তখন কিন্তু খেয়াল রাখবে কোন দিকে ঘুরছে, ডিএল থেকে আর এর দিকে ঘুরছে। ডিএল ক্রস আর মানে ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরলে এখানে কোন দিকে হবে? ক্লকওয়াইজ ঘুরলে কোন দিকে হয়? ভিতরের দিকে হয়। তাহলে ওখানে ভিতরের দিকে হবে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুব মাইনিউটলি ভেক্টর এখানে খুব জ্বালাবে, ভেক্টরকে কিন্তু সহজভাবে নিতে হবে, না হলে কিন্তু এখানে ক্যালকুলেশন তোমরা করতে পারবে না। আমি একটা প্রবলেম দেখাচ্ছি, প্রবলেম দেখিয়ে আমি শেষ করব। প্রবলেমটা দেখাই, দেখো প্রবলেমটা একটু লক্ষ্য করে ভালো, কি প্রবলেমটা আমরা দিচ্ছি এখানে, দেখো কি প্রবলেম আমরা দেবো। নেক্সট আমরা একটা ছবি আঁকছি, এই ছবিটা আমরা আঁকছি, দেখো এই ছবিটা কিরকম ছবি একটু লক্ষ্য করো। এরকম ধরনের বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাবো। ধরো এরকম একটা তার, যেটা এরকমভাবে বাঁকানো, তারপরে আবার গেছে, এই তারটার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, আই তড়িৎ প্রবাহ যাচ্ছে। এটা হচ্ছে সেন্টার,
এই দূরত্বটা হচ্ছে এ, এই দূরত্ব মানে এই ব্যাসার্ধটা এ। তো এই তারের মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ আছে। তোমাকে বললো যে এই কেন্দ্র ওতে চৌম্বক ক্ষেত্র কত হবে। আমি এটাকে সেপারেট করে নিলাম, এ বি, এই নামটা দিলাম সি ডি ই। তো দেখো আমি যখন কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করব, ও বিন্দুতে যখন চৌম্বক ক্ষেত্র বার করব, তখন একটু খেয়াল করে কটা অংশ আছে এখানে তারটার একটু চিন্তা করবে। এই একটা অংশ, এ বি একটা অংশ, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো কাজ করছে। একটা বিসিডি অংশ যেটা একটা লুপের মতো কাজ করছে, এবং এটা বলতে পারি আমি অর্ধবৃত্তাকার একটা অংশ, এটা একটা স্ট্রেট লাইনের মতো অংশ। তা তিনটে অংশ আছে। তা আমি যদি বলি এবি অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 ইকুয়াল টু, এবি অংশটা কিরকম দেখতে? আচ্ছা, এবি অংশটা এরকম আছে, আর ও বিন্দুটা কোথায় আছে? এরকম একটা জায়গায় আছে। আচ্ছা, আমরা আজকেই পড়লাম যে একটা তারের যদি দৈর্ঘ্য বরাবর কোনো বিন্দুতে আমি যদি চুম্বক ক্ষেত্র বার করি, তাহলে সেই চুম্বক ক্ষেত্রটা কত হয়? না 0 হয়। তাহলে এই চুম্বক ক্ষেত্রটা, এটা তারের দৈর্ঘ্য বরাবর এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র 0। তেমনি ডিই অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র B2 ইকুয়াল টু, সেটাও 0, তাহলে সেটার জন্য এখানে 0। বাকি রইল কোনটা? বিসিডি লুপ। তাহলে বিসিডি অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে? বিসিডি অংশের জন্য যেহেতু এটা অর্ধবৃত্তাকার লুপ, তাহলে ফর্মুলা তো জানি আমি, μ0/4 পাই ইন্টু থিটা আই বাই আর। থিটা এখানে কত? না পাই, আই বাই আর, আর ব্যাসার্ধ এখানে কত? এ। তাহলে পাই আই বাই এ। তাহলে ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা তোমাকে বার করতে দিয়েছে তার সেটা অ্যাকচুয়ালি কত? এই দুটো তো 0, তাহলে বাকি পড়ে রইল কোনটা? এটা। তাহলে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমার হবে B ইকুয়াল টু μ0/4 পাই ইন্টু পাই আই বাই এ। এবং এটা কোন দিকে হবে সেটা একটা ব্যাপার। কোন দিকে হবে? এরকম যাচ্ছে, এরকম ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কোন দিক হবে? ও বিন্দুতে এটা হচ্ছে এই পয়েন্ট থেকে ভিতরের দিকে। ভিতরের দিকে লিখলে আমরা সাধারণত এরকম একটা সিম্বল ইউজ করি, যেটা বোঝায় বোর্ডের তল থেকে ভিতরের দিকে। ওকে, চলো এরপর আর একটা ছবি দেখি। দেখো, এই একটা তার এলো। এরকম অনেক ছবি তোমরা বইতে দেখতে পাবে। যেগুলো পারবে না সেগুলো আমাকে একটু পাঠাবে, সেগুলো আমি বলে দেবো কি করে করতে হবে। ধরো এই তারটা এলো, তারটা আবার এরকম বাঁকানো রয়েছে, আবার এই তারটা এরকম চলে এসছে। এরকম একটা তার এইখানে, এই বিন্দুতে, ও বিন্দুতে তোমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। দূরত্বটা মনে করো, এখানে দূরত্বটা এ। আই তড়িৎ প্রবাহমাত্রা যাচ্ছে, এই যাচ্ছে আই তড়িৎ প্রবাহমাত্রা, এই যাচ্ছে আই তড়িৎ প্রবাহমাত্রা, এটা দিয়ে ঘুরে এটা দিয়ে বেরিয়ে আসছে। তো এবার এখানেও তুমি যখন বার করবে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সেখানেও তারটাকে আমি ভাগ করে নিই এ বি সি ডি ই। তাহলে প্রথমে আমি বার করি এবি অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1, সেটা কত হবে? আচ্ছা, এবি অংশের জন্য ও বিন্দুটা কিরকম পজিশন আছে মনে রাখতে হবে। এটা অসীম দৈর্ঘ্য না অর্ধ অসীম না কি আছে সেটা দেখতে হবে। দেখো এটা কিন্তু তাহলে এই পয়েন্ট থেকে ও বিন্দুটা কোথায়? এখানে আছে। তারটার লেন্থ হচ্ছে এবি। তার একটা প্রান্ত থেকে
দূরত্বে আছে, এই দূরত্বে আছে। তাহলে এটা কি না, এটা অর্ধ অসীম। তাহলে অর্ধ অসীমের ক্ষেত্রে মিউ 0/4 ইন্টু I/r, I/r মানে I/a। আচ্ছা, এবার এখানে আমি এটা বলবো, সেটা হচ্ছে যে এখানে ডিরেকশানটা কোন দিকে হবে সেটা একটু ভাবতে হবে আমাদের। ডিরেকশান কোন দিকে হবে একটু ভাবি। এই যাচ্ছে এদিকে, এই যাচ্ছে এদিকে, আমি এখানে পয়েন্ট বার করব, এই যাচ্ছে এদিকে। ডিএল আমি বলেছি আইডিয়াল ক্রস আর, আইডিয়াল ক্রস আর। নেক্সট এদিকে অ্যারো আছে, আর এদিকে এটা আইডিয়াল। ডিএল আমি যদি ধরি এখানে ডিএল, তাহলে আইডিয়াল ক্রস আর, ডিএল ক্রস আর ঘুরছে কোন দিকে? ডিএল ক্রস আর ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কোন দিকে হবে? ভিতরের দিকে হবে। তাহলে এখানে হলো ভিতরের দিকে হবে। চলো নেক্সট আবার ডিই অংশের জন্য, ডিই অংশের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র B2, নিচের অংশটা ধরছি, সেটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এইটাও অর্ধ অসীম, অর্ধ অসীম। রেজাল্টটা লিখে ফেলি আগে, মিউ 0/4 ইন্টু I/a, একই তো হবে, আলাদা তো কিছু হবে না। তো কিন্তু দিকটা কোন দিকে? আমি এটা আবার দেখি দিকটা কোন দিকে। ডিএল আইডিয়াল কোন দিকে আছে? এদিকে। আর এদিকে, আর এদিকে। ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর ঘুরছে কোন দিকে? আবার ক্লকওয়াইজ ঘুরছে, এও ভিতরের দিকে হবে। চলো এবার বিসিডি অংশের ক্ষেত্রে, বিসিডি অংশের জন্য বিন্দুতে চুম্বক ক্ষেত্র। এটা কি বিসিডি অংশের জন্য বিন্দুতে চুম্বক ক্ষেত্র? বিসিডি অংশের জন্য যে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র, বিসিডি অংশটা কিরকম? অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকারের জন্য B3 ইকুয়াল টু মিউ 0/4 ইন্টু পাই I/a। কোন দিকে হবে? এও তো ঘুরছে দেখছি, ক্লকওয়াইজই ঘুরছে। চলো ক্লকওয়াইজ। তাহলে তিনটের ক্ষেত্রে একই ডিরেকশন আছে, তাহলে মোট চুম্বক ক্ষেত্র কত হবে? তিনটে যোগ হয়ে যাবে, আর কিছু না, B1 প্লাস B2 প্লাস B3। তাহলে মিউ 0/4 ইন্টু I/a, I/a 2I/a। আবার এখানে I/a কমন নিয়ে নিতে পারো, I/a ইন্টু এখানে হলো 2 প্লাস পাই। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। এখানে একটু খেয়াল রাখতে হবে তোমাকে, কোথায় ক্লকওয়াইজ হচ্ছে, কোথায় অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এখানে সবগুলো ক্লকওয়াইজ হয়ে গেল বলে আমি যোগ করে দিলাম। যদি এমন হতো কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যেত, তাহলে যেগুলো ক্লকওয়াইজ হবে সেগুলো পজিটিভ ধরবে, অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ধরবে, পটপট বসিয়ে যাবে, পাশাপাশি হয়ে যাবে আমার। ঠিক আছে? তাহলে এরকম অনেক কিছু জিনিস একটু প্র্যাকটিস করবে। যদি না পারো আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে, তাহলে আমি কিন্তু করে পাঠিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? ওকে, বাই তাহলে আজকের মতো।